আপনি কিভাবে দেখেন, আসলে কোনো সংকট সৃষ্টি করবে কিনা? এই প্রসঙ্গটা খুব অল্প সংক্ষেপে বলবেন, আমি একটু অন্য একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি ক্রাইসিস হরমুজ প্রণালী দিয়ে প্রায় বিশ্বের 20% জ্বালানি সাপ্লাই হয়, কিন্তু ওটাতে আমরা ফাইনালি আক্রান্ত হব না, কারণ আমাদের দেশ কিন্তু তারা বলেছে আগে ইনফর্ম করলে আমাদেরকে ছেড়ে দিবে। এছাড়া রাশিয়ার থেকে আমরা ইন্ডিয়ান পাইপলাইনে তেল আনছি। হ্যাঁ, স্পট মার্কেট তো আছেই, স্পট মার্কেটে কিনতে গেলে দাম একটু বেশি পড়বে। এখন প্রবাসীদের বিষয়, প্রবাসী হচ্ছে ইরান কিন্তু ঘোষণা দিয়েছে 80টা দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, তারা সব জায়গায় বোম্বিং করবে। অর্থাৎ তাদের বলা হয়েছে তারা মুখ খুলতে হবে, পক্ষে আসতে হবে, না হলে ওখানে বোম্বিং করবে। সুতরাং এইসব মিডল ইস্টের এইসব দেশেই প্রবাসীরা যায়। প্রবাসীরা তো ওখানে নতুন করে প্রবাসী যেতে সাহস করবে না। যারা আছে ধরেন আটকা পড়ে আছে, তারা এখন তো প্লেন চলে না, প্রবাসীরা যেতে পারছে না, কিছু তো হ্যাম্পার হবে। এছাড়াও আর একটা জিনিস আছে যে আমাদের এখন পৃথিবীতে কিন্তু আর এই সনাতনী শ্রমিক কিন্তু সুইপার ক্লিনার চায় না, এখন অটোমেশনের পিছনে কাজের লোক চায়। সেই লোক তো আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে না। অর্থাৎ এই যুদ্ধের বাইরেও আমাদের প্রবাসে আগামী 8 থেকে 10 বছর পরে প্রবাসে আমাদের দেশের লোক নিবে না। হ্যাঁ, কারণ আমাদের দেশে এখন তো কম্পিউটার, ডেটা সায়েন্স, আইওটি এগুলোর পিছনের লোক দরকার। ধরেন রোবট অপারেশন করবে, অপারেশনের যে প্রোগ্রামটা তৈরি করে দিবে সেই ডাক্তার দরকার। এখন ওই আগের মতো ডাক্তার তো লাগবে না। আমাদের দেশে গার্মেন্টস, 2টা গার্মেন্টস রোবট চালায়, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, শ্রমিক নাই। অর্থাৎ প্রযুক্তি এখন মানুষকে রিপ্লেস করতেছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যুদ্ধে, যেহেতু আমেরিকা যেটা বললেন, যুদ্ধ যদি প্রলম্বিত হবে, কারণ হচ্ছে আমার ধারণা যুক্তরাষ্ট্রকে সারেন্ডার করা না পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবেই। কারণ ইরানের অনেকগুলো পজিটিভ দিক আছে, তাদের এটা ঠিক। ইসরায়েলের যে সামরিক শক্তি আছে, যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি আছে, একজনের সমানও নাই। কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাশিয়া এবং চীন আপনি দেখেন তাদের কৌশলগত সহযোগিতা দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার এ কিন্তু তাকে হুকুম দিলেই বোম মারিয়ে দিবে, বুঝছেন, হুকুম দিলে ওখান থেকে মারিয়ে দিবে। সুতরাং আমরা আশা করি যে এটা যাতে সারা পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ না হয়। তবে ইরান, আমার মতো কথা যে আমেরিকা আপনার আফগানিস্তানতে হাত গোটাইছে, 30 বছর ফাইট করছে, ভিয়েতনামে হাত গোটাইছে, এখানেও তাদেরকে হাত গোটাইতে হবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, জামাতের একজন জামাত থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য তিনি বলেছেন জ্বালানি মন্ত্রীকে তিনি বলেছেন নাস্তিক ও ইসলাম বিদ্বেষী। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই কোন প্রেক্ষিতে বলেছেন সেটাও আমি বলছি। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। এই কথার প্রেক্ষিতে তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষ বলা হয়েছে। আমি একটু আপনার কাছে শুনতে চাইছি, এই বিষয়টি নিয়ে আলোচনা এই জন্যই করছি কারণ এটা একটা কমন ট্রেন্ড হয়ে গেছে। আমরা দেখছি কোনো বিষয়ে আপনি একমত যদি তারা না হয়, তাহলে এই যে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষ বলে দেয়া, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, কোন মানুষের কাছে জান্নাতের টিকিট থাকতে পারে? যে এই কথা কইছে সে নাস্তিক না? সে তো মোনাফেক, বেঈমান, সে আল্লাহর দুশ্মন। সে আবার ইকবাল হোসেন টুকুকে কি করে বলে নাস্তিক? সে নাস্তিকতা কি করছে? মুক্তিযোদ্ধা হলে নাস্তিক হবে, অমক হলে নাস্তিক হবে, তাদের ব্যাখ্যায় জান্নাতের টিকিট দেয়। তখন জান্নাতের মালিক হলে আল্লাহ, বিচার করবে আল্লাহ, জান্নাত রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ। জামাত দেখছেন না ইলেকশনের আগে কত তাফালিং, টাকা পয়সা বিতরণ, এগুলো কি ঠিক? জামাত ইসলাম তো আসলে সার্বজনীন রাজনৈতিক দলই না, এটা একটা এনজিও টাইপের দল। দেখেন জামাতের যত প্রতিষ্ঠান আছে সেখানে জামাতের লোক ছাড়া চাকরি করে না, জামাতের লোক ছাড়া কারো চাকরি নাই। সুতরাং জামাত জামাতের জন্য, জামাত সমর্থকদের জন্য, জামাত তো আপনার আমার জন্য নয়। সুতরাং জামাত কোনো রাজনৈতিক দল, সামগ্রিক একটা দেশের সকল জনগোষ্ঠীর রাজনৈতিক দল নয়। সুতরাং আমি এটা বলবো যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনও কিন্তু জামাত নিয়ে ভীত, এই আগের রক্ষাটা এখন কোপানো, এগুলি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার বাড়ি হলো বাঘাবাড়ি ঘাটের পাশে, বাঘাবাড়ি ঘাট, ওখানে মাঠ আছে না,
গাড়ি আমাদের দেশে ষাঁড়, ছোটবেলায় দেখেছি ষাঁড়, দুইটা ষাঁড়ে যুদ্ধ লাগাই দিত। তো যত শক্তিশালী ষাঁড়ই হতো, সে যদি তার গ্রামের সীমানা পার দিয়ে অন্য গ্রামে যাইতো, সে হেরে যেত। এখন জামাত ইসলাম এই সংসদ বসার পরে কিন্তু ওরকম তার সীমানা পার দিয়ে গেছে। এখন যদি কয়, তারা কিন্তু কেসি কলে পড়বে, কোনো তাফালিং চলবে না। তারা কিন্তু এই ওরে ট্যাগ দেওয়া, জান্নাতের টিকিট এইসব বিক্রির দিন শেষ। এখন আমার কথা হচ্ছে, ঠিক আছে অভ্যুত্থান ঘটেছে, বিএনপি যে আপনার জুলাই সনদ যেটা হয়েছে সেটা অবৈধ আদেশে। এখন বিএনপির সাথে কোনো গঠনমূলক আলোচনা করে যতটুকু সম্ভব অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করুক। বিএনপি তো এটা তো রাজি আছে, তো বিরোধী দলের ডেপুটি স্পিকার জুলাই সনদকে আপনি অবৈধ বলছেন? অবৈধ, প্রেসিডেন্টের আদেশ দেওয়ার, কারণ এখন সংবিধান জীবিত না, কিন্তু জুলাই সনদ, যে জুলাই সনদটা বিএনপি এবং জামাত এবং আরো কয়েকটি রাজনৈতিক দল তারা যেটা এটা সিগনেচার প্রেসিডেন্টের আদেশে করেছে, সেই জারি। জুলাই সনদটা উইথ হ্যাভিং অল দ্য নোট অফ ডিসেন্স ফ্রম অল দ্য পার্টিস, ওই জুলাই সনদটা তো অবৈধ না। অবশ্যই না, বলতে হবে। সব ওটাও জুলাই অবৈধ আপনি সনদ বলছেন? প্রেসিডেন্টের আদেশ, যেহেতু সংবিধান জীবিত, হ্যাঁ, সুতরাং প্রেসিডেন্টের আদেশ দিয়ে এটা জারি করা হয়েছে, সুতরাং এটা অবৈধ। অবৈধ। এখন আমার কথা হচ্ছে, অভ্যুত্থান হয়েছে, আমাদের আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সমাজ, আইনের শাসন, সুশাসন, এই যে বিচার টিচারের কথা বললাম, আইনের শাসন, সেটা আলোচনা করুক। আমার যেটা মনে হয়েছে, যদি বলা হয় জুলাই সনদের কথা, অর্থাৎ জুলাই জাতীয় সনদ যেটা, সেটা লিখিত ডকুমেন্ট আপনারা কেন আনছিলাম, পড়ে শোনাইছি আমি, সেখানে তো নোট অফ ডিসেন্ট যেখানে দেওয়া আছে, আমি সেটার কথাই বলছি, সেখানে সেই- নোট আছে। আমি বলছি জুলাই জাতীয় সনদ, যেটা সবগুলো রাজনৈতিক দল নিজেরা, সব এনসিপি ছাড়া বিএনপি, জামাত এবং গণসংহতি সহ আর অন্যান্য রাজনৈতিক দল যেটাতে সিগনেচার করেছে, সেটাকে আমরা অবৈধ বলছি? সেটা তো অবৈধ সেটা না। তো সেই পলিটিক্যাল না, উইলটা তো আছে সামনে। সেটা তো বিএনপি বাস্তবায়ন করতে চায়। তারা বলে যে আমরা যেটা স্বাক্ষর করেছি, অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছি, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বিএনপিও দিয়েছে, জামাতও দিয়েছে, এনসিপিও দিয়েছে, এবং সেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেখানে নোট আছে যে যদি ইলেকশনের নির্বাচনের ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করে। তাহলে নোট অফ ডিসেন্ট বাদ দিলে তাহলে তো 31 দফা বিএনপির থাকে, তারা তো 31 দফা বাস্তবায়ন করবে। সুতরাং তার বাড়তি চাইতে হলে তো আপনার গঠনমূলক আলোচনা সংসদেই করতে হবে। সংসদ মূল কেন্দ্র করে তাদের সাথে আলোচনা করুক। আলোচনা করে আমার কথা হলো, একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, আইনের শাসনের জন্য, সুশাসনের জন্য যেটা যেটা দরকার সেটা করেন। এবং সংবিধানের, এখন যেহেতু সংবিধান জীবিত, সংবিধানের 7 অনুচ্ছেদে আছে যে আপনি এই সংবিধানে যদি কোনো সংস্কার করেন এবং যদি সংস্কারের সমর্থন দেন, তাহলেও আপনি রাষ্ট্রদ্রোহিতার আইনে পড়বেন, এবং কোন কোন মৌলিক সংস্কার করতে পারবেন না বলা আছে। কিন্তু আমি পড়ে দেখছি, আমার কাছে সংবিধান আছে, যে এটা তো এই আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র করার জন্য তো ওটা বাধা না, ওটা তো বাধা না। সুতরাং আমার কথা হলো, এই চাপে ফেলে এটা মানতে হবে, প্যাকেজ ডিলে মানতে হবে, অবৈধ জিনিস মানবে না তো। আইনজীবীরা তো বলতেছে, অনেক বলতেছে, যখন আপনি 2টা নোট নিয়েছেন, তখন একটা তো অবৈধ হয়ে গেছে।